হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জিএসসি ডিজিটাল। আর আজকের এই সেশনে তোমাদের সঙ্গে আমি রয়েছি তোমাদের অতি পরিচিত দীপক স্যার। থাম্বনেল থেকে তোমরা আগেই জানতে পেরে গেছো আজকের ক্লাসটা হতে চলেছে WBCS 2024 সম্পর্কে খুঁটিনাটি সব বিষয় নিয়ে। এই পরীক্ষার এজ ক্রাইটেরিয়া, স্যালারি কত, ভ্যাকান্সি কত রয়েছে, প্রিভিয়াস কাট অফ কত ছিল, এবারে কত হতে পারে, তার অপশনাল সাবজেক্ট কী কী রয়েছে বা নিউ প্যাটার্ন, সব কিছুই কিন্তু আলোচনা করব তোমাদের সঙ্গে। হ্যাঁ, আগেই বলে রাখি, WBCS কিন্তু একটা মহাসমুদ্রের মতো, যেই সমুদ্র একটা ভিডিওতে কিন্তু কভার আপ করা যাবে না। তার কারণ কি, এখানে প্রিলিমস, মেইনস আর পার্সোনালিটি টেস্ট সবই রয়েছে। আমি জানি যে আমি পারবো না, তাও চেষ্টা করব আমি যে একটা ভিডিওতে তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খ সব তথ্য দেওয়ার বিসিএস সম্পর্কিত, এবং শেষে যেন আমি তোমাদের থেকে সেই রিপ্লাইটা পাই, সেই মেসেজটা পাই যে স্যার আপনি পেরেছেন একটা ভিডিওতে আমাদের সব পুঙ্খানুপুঙ্খ তথ্য দিতে। তাহলে এই কয়েক মিনিট তোমরা কিন্তু আমার সঙ্গে থাকবে, ভিডিওটা স্কিপ করবে না। তার কারণ কি, এই ভিডিওর প্রত্যেকটা মুহূর্তে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমাদের সামনে আমি তুলে ধরবো। তাই আমার সঙ্গে থাকো। দেখি নেক্সট স্লাইডে কী রয়েছে। আচ্ছা, নেক্সট স্লাইড দেখো, স্লাইড আমি তৈরি করেছি, হাউ টু বিকাম আ WBCS অফিসার 2024, অল আননোন ফ্যাক্টস অ্যাবাউট WBCS এক্সিকিউটিভ এক্সামস। যখন পশ্চিমবঙ্গের একটা ছেলে যখন গ্র্যাজুয়েশন পাশ করে বেড়ায়, তার মনে কিন্তু প্রথম চিন্তাই থাকে যে কী করে সে WBCS পরীক্ষায় বসবে, তার ক্রাইটেরিয়া কী, তার স্যালারি কী, সব কিছু। এটা কিন্তু সবার স্বপ্ন, আমাদেরও স্বপ্ন ছিল যে কী করে WBCS হওয়া যায়। তার কারণ এটাই কিন্তু পশ্চিমবঙ্গের সবথেকে উচ্চ লেভেলের, সবার শীর্ষের পরীক্ষা। এই পরীক্ষা যদি একবার পাশ করতে পারো, তাহলে আর পিছন ফিরে তাকাতে হবে না। এই পরীক্ষার সঙ্গে শুধু কিন্তু টাকা নয়, তার সঙ্গে রয়েছে নাম, যশ, খ্যাতি। তার পেছনেই কিন্তু লক্ষ লক্ষ ছেলে কিন্তু প্রতিদিন দৌড়াচ্ছে, গ্রাম থেকে শহরে আসছে। তার কারণ কি, তাদের একটাই স্বপ্ন যে WBCS অফিসার হব। WBCS অফিসার হয়ে কি হবে, যখন সে বাড়ি ফিরবে তখন নীলবাতি গাড়িতে ফিরছে, সরকারি বাংলোতে থাকবে, এবং তার পোস্টিং হবে কোথায়, সে হয়তো BDO হয়ে যাবে, কমার্শিয়াল ট্যাক্স অফিসার হবে। এই জন্যই কিন্তু সবাই এই স্বপ্নের মোহে কিন্তু প্রহর গুনছে। তাহলে কীভাবে এই WBCS পরীক্ষায় পাশ করতে পারবে অতি সহজেই, এবং সেই সাকসেস পাওয়ার মূল মন্ত্র বা কী, সবই কিন্তু তোমাদের আমি এই ভিডিওতেই কিন্তু বলবো। নেক্সট স্লাইডে দেখি, দেখো তো সেখানে যাওয়ার আগে যে আমি জিএসসি ডিজিটাল, জিএসসি জস টেলিগ্রাফকে রিপ্রেজেন্ট করছি, তারা কারা। তো দেখতেই পাচ্ছ স্ক্রিনে, জস টেলিগ্রাফ কোম্পানি হচ্ছে 1920 সালে একটা কোম্পানি তৈরি হয়েছিল, মানে সেই ব্রিটিশ 1920, মানে বুঝতে পারছো সেই অসহযোগ আন্দোলন, সেই সময় কিন্তু কোম্পানি তৈরি হয়েছিল স্টেনোগ্রাফি, শর্ট হ্যান্ড এটার ওপরে। এবং আজকে এই জস টেলিগ্রাফ থেকে কিন্তু লক্ষ লক্ষ ছেলে তোমার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং নিয়ে ভারতের বিভিন্ন বড় বড় কোম্পানিতে কিন্তু সগৌরবে কাজ করছে। তাদেরই ইউনিট হিসাবে কিন্তু জিএসসির কিন্তু অবতরণ হয়েছে। এবং যখন থেকে পথ চলা শুরু করেছিল, হ্যাঁ ছোট ছোট পায়ে, আজ সেই কিন্তু অনেক পথ কিন্তু বেড়েছে। সেই পথে একা চলেছিল, কিন্তু আজ কিন্তু সেই পথে সেই তার পেছনে কিন্তু হাজার হাজার ছেলে কিন্তু রয়েছে, একটাই লক্ষ্য নিয়ে সরকারি চাকরি পাবো। হ্যাঁ, আমরা অঙ্গীকারবদ্ধ যে পশ্চিমবঙ্গের ঘরে ঘরে আমরা সরকারি চাকরি পৌঁছে দেব। সেই অঙ্গীকার নিয়েই কিন্তু প্রত্যেকদিন আমরা আমাদের জব প্লেসে আসছি, এবং ছাত্রদের কিন্তু সেই মন্ত্রেই দীক্ষিত করছি যে না, হবে না বলে কিছু নয়, কিন্তু তুমি পারবে। তোমাকে এই চিন্তা রাখতে হবে, নেগেটিভ কোনো থটস নেই। হ্যাঁ, তোমাকে মূল মন্ত্র এটাই হতে হবে যে আমি পারবো। যদি মনে যদি থাকে আমি পারবো, তাহলে অবশ্যই পারবে। কারণ নেগেটিভ থটস থাকলে কোনোদিন কিন্তু তুমি কিন্তু এগাতে পারবে না। আমরা আগেও করেছি, আমাদের দ্বারাই তো হয়েছে, হাজার হাজার ছেলে কিন্তু আজ বিভিন্ন সরকারি চাকরিতে কিন্তু চাকরি করছে। তারা ভিডিওটা দেখবে, তখন বলবে যে না, এই তো দীপক স্যারের ক্লাস করেছিলাম তো আমরা, এই তো করেই তো আজকে PSC ক্লার্কশিপ, BCS, মিসলেনিয়াস পেয়েছি আমরা, বা রেলের চাকরি পেয়েছি। তো তাদের যখন পাইয়ে দিয়েছি, তোমাদেরকেও পাইয়ে দেবো, কিন্তু বিশ্বাসটা তোমাদের কিন্তু রাখতেই হবে। তো নেক্সট স্লাইডে দেখো, যেটা বলেছিলাম আমি, একটা কন্টেন্ট তৈরি করাই আছে তোমাদের কী কী ওপরে আজকে আমি কথা বলবো, বা ভিডিওতে কী কী জিনিস আমি রেখেছি সেটা দেখো। ফার্স্ট ডিসকাস করবো হচ্ছে এলিজিবিলিটি, তারপর হচ্ছে WBCS যে এক্সামস দেবে তার স্যালারি কত। এটা তো কিন্তু প্রথমে জানতে চাই যে আগে বলুন স্যার কত, মাইনেটা কত, এটা সবার আগে কিন্তু প্রশ্নটা মনে আসে। নেক্সট হচ্ছে সিলেবাস ও প্যাটার্ন। সিলেবাস প্যাটার্ন তো দুটোই রয়েছে, একটা ওল্ড সিলেবাস যেটা আমাদের কিন্তু 2024-এই কিন্তু লাস্ট, 2025 থেকে কিন্তু নিউ প্যাটার্ন, সেটাও কিন্তু আমি রেখেছি পরে। তারপর হচ্ছে পোস্ট প্রেফারেন্স,
কেন আমরা জানি ডাব্লিউবিসিএস পরীক্ষা কিন্তু 4টে গ্রুপ রয়েছে, এ বি সি ডি, 4টে আলাদা আলাদা পোস্ট রয়েছে। কি কি পোস্ট রয়েছে সবই আমি বিস্তীর্ণভাবে বা বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করে নেব। নেক্সট হয়েছে কাট অফ। প্রিভিয়াস ইয়ারে কাট অফ কী ছিল স্যার, যে এইবারে একটা প্রবাবল কাট অফ তো থাকবে, তাহলে প্রিভিয়াস ইয়ারগুলো তোমায় জানতে হবে, সেগুলো অ্যানালাইজ করতে হবে, তারপরে তুমি বলতে পারবো যে এবারে কাট অফ কী হয়। কেন কাট অফ কিন্তু তোমাকে কিন্তু বুঝতে হবে, কাট অফ দুটো জিনিসের উপর হয়, যে কোশ্চেনের মেরিটের ওপরে এবং নাম্বার অফ ক্যান্ডিডেটস। নাম্বার অফ ক্যান্ডিডেটস যখন আমার বেড়ে যাবে তখন কি হবে, তখন কাট অফে কিন্তু আমার বেড়ে যাবে। আর ডিপেন্ড করে কিছু হবে কোশ্চেনটা আমার হার্ড আসছে না ইজি আসছে এটার ওপরে। আর হচ্ছে নিউ প্যাটার্ন। 2-3 বছর ধরে কানাঘুষি চলছিলই যে পিএসসি নাকি তার সিলেবাস প্যাটার্ন ডাব্লিউবিসিএসের জন্য পরিবর্তন করতে চলেছে। হ্যাঁ, এতদিন পর্যন্ত আমরা সেটাই জানতাম, কিন্তু অবশেষে পিএসসি ঘোষণাই করে দিল যে নতুন প্যাটার্নে কিন্তু 2025 সাল থেকে পরীক্ষা তারা নেবে। এবং সেখানে কি করা হলো, 2014 সালের আগে যে প্যাটার্নে পরীক্ষা হতো সেইখানে কি করা হতো, সেইখানে কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্নে পরীক্ষা নেওয়া হতো, সেটা আবার কিন্তু ফিরিয়ে আনলো। তার সঙ্গে কিছু কিছু কী করছে, মডিফাইড করেছে, সেগুলো সবই কিন্তু আমি ভিডিওতে তোমার সঙ্গে আলোচনা করব। নেক্সট স্লাইডে দেখে নিই। আচ্ছা, এই যে ক্রাইটেরিয়া, প্রায় প্রতিদিনই প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু আমাদের ক্লাসে জিজ্ঞেস করছে স্যার ডাব্লিউবিসিএস পরীক্ষার এজ ক্রাইটেরিয়া কি, কত বছর বয়স হলে আমরা পরীক্ষা দিতে পারবো, বা কোন কোন গ্রুপের জন্য কত কত বয়স প্রয়োজন রয়েছে। তো দেখো সব করে রাখা আছে। 4টে গ্রুপ রয়েছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি আর গ্রুপ ডি। তো প্রথমে বলি গ্রুপ এ। তো এ গ্রুপ হচ্ছে কি, এ গ্রুপ কিন্তু এক্সিকিউটিভ লেভেলের গ্রুপ। এখানে কিন্তু বয়সের সীমানা রয়েছে নিম্ন সীমা 21 থেকে ঊর্ধ্ব সীমা 36। বি গ্রুপ, সেখানে 20 থেকে 36, এখানে মেনলি কি হয়, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস সেই পরীক্ষাগুলো হয়। গ্রুপ সি, গ্রুপ এ এবং গ্রুপ সি দেখো এজ ক্রাইটেরিয়া সমান রয়েছে 21 থেকে 36। আর গ্রুপ ডি রয়েছে 21 থেকে 39, মানে বাকিদের থেকে 3 বছর বেশি। তাহলে এখানে একটা কথা বলে রাখি, এটা কিন্তু জেনারেলদের জন্য রয়েছে। যারা এসসি এসটি বা ওবিসি, এটা সবাই জানো যে এসসি এবং এসটির ক্ষেত্রে কী হয় 5 বছর রিল্যাক্সেশন থাকে এবং ওবিসিদের জন্য 3 বছর, সেটা সবাই তোমরা জানো। নেক্সট স্লাইডে কী রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন নিডেড। তাহলে একটা ছাত্র যখন ডাব্লিউবিসিএস পরীক্ষায় বসবে তার কোন ডিগ্রি থাকতে হবে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ না। আহামরি কোনো ডিগ্রি থাকতে হবে না যে এটাই মাস্টার্স করতে হবে বা পিএইচডি করতে হবে বা এমবিএ, এগুলো দরকার পড়ে না। কি পড়ে, আ ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ আ ডিগ্রি ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি। যে কোনো একটা রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাকে একটা ডিগ্রি পেতে হবে। কিসের ডিগ্রি, গ্র্যাজুয়েট লেভেলের, তাহলে তুমি কিন্তু বসতে পারবে। আর কি চাইছে, আ ক্যান্ডিডেট মাস্ট রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি। হ্যাঁ, এটা কাদের জন্য, যারা নন বেঙ্গলি, হয়তো বাংলা বলতে পারে না, নেপালি বা বলতে পারি হচ্ছে অন্য স্টেট থেকে এসছে, বা সান্থালি, এদের জন্য এটা কি রয়েছে, মাস্ট রয়েছে যে বাংলা বলতে হবে, লিখতে হবে এবং পড়তে পারতে হবে। যখন ইন্টারভিউতে তোমরা যাবে তখন দেখবে তোমার পাশেই হয়তো একটা তোমাকে হচ্ছে পেপার দেবে বাংলায়, দিয়ে তুমি পড়তে বলবে বা লিখতে দিতে পারে। তার কারণ কি, তুমি কাজ করবে কোথায়, একটা গ্রামের প্রত্যন্ত অঞ্চল তুমি ভিডিও হয়ে গেছো, তো সেই ভিডিওতে তুমি কী ভাষায় কথা বলবে, হিন্দি ভাষায়, ইংলিশে, না বাংলা ভাষায়। তো তোমাকে তো বাংলা জানতে হবে, পড়তে হবে এবং তাদের সঙ্গে কমিউনিকেট করবো কিসের সাহায্যে, ওই ভাষার সাহায্যে। এই জন্য কিন্তু এটা কিন্তু খুবই জরুরি। নেক্সট কি রয়েছে, স্যালারি। এটা কি বললাম, সব থেকে লোভনীয় বিষয় যে স্যালারি কত স্যার। দেখো তাহলে একজন ডাব্লিউবিসিএস অফিসারের স্যালারি কত হয়, এটা কিন্তু আমাদের 4টে গ্রুপেই করা আছে। দেখো গ্রুপ এ এবং গ্রুপ বি এদের স্যালারি সেম হয়। তো সেখানে দেখতে পাচ্ছি কত, 56,100 থেকে 1,44,300 ঊর্ধ্বসীমা। তাহলে 56,100 থেকে 1,44,300 এটা গ্রুপ এ এবং গ্রুপ বি দুটোর ক্ষেত্রে সমান রয়েছে। গ্রুপ সি এখানে কি রয়েছে, 39,900 থেকে 1,02,800। তাহলে 39,900 থেকে 1,02,800। এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে বলছে 32,100 থেকে 82,900। তার মানে অনেকটাই স্যালারি কিন্তু। তাহলে এই স্যালারি পেতে গেলে কিন্তু মানে তুমি বসবে আর পেয়ে যাবে না, তার জন্য কিন্তু তোমাকে সেই কিন্তু কঠিন পড়াশোনার মধ্যে দিয়ে যেতে হবে, সেই কিন্তু অনুশাসন এবং লেগে থাকতে হবে, তারপরেই কিন্তু সাফল্য আসবে, একদিনে সাফল্য আসবে না। নেক্সট স্লাইডে দেখে নিই, প্রিভিয়াস ইয়ার্স ভ্যাকান্সি। এটা খুব গুরুত্বপূর্ণ যে কোন বছর কত ভ্যাকান্সি থাকবে। তো এখানে দেখো প্রিভিয়াস যে ভ্যাকান্সিসগুলো একটা দেওয়া আছে, তার উপর ডিপেন্ড করেই কি হয় বোঝা যায় যে এই বছর কত ভ্যাকান্সি হতে চলেছে। তো দেখো 2018 সালে ভ্যাকান্সি ছিল কত, 249। 2019 ছিল কত, 283। 2020
2020-তে 470 এবং 2021-এ 380। তাহলে বলা যেতেই পারে যে ডাব্লিউবিসিএস যে এক্সামসটা হয় তার ক্ষেত্রে কি হয় যে ওভারঅল ভ্যাকেন্সি কত থাকে, ওভারঅল ভ্যাকেন্সি ধরে নিই আমি 400-র মতো ভ্যাকেন্সি থাকে, 400+ ভ্যাকেন্সি থেকেই যায় ডাব্লিউবিসিএস এক্সামে। 4টে গ্রুপ মিলিয়েই থাকে, সব থেকে কম ভ্যাকেন্সি থাকে কোথায়, সেটা থাকে হচ্ছে গ্রুপ বিতে থাকে। তোমরা জানোই WBPS মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস ডিএসপি লেভেলের, সেখানে ভ্যাকেন্সি কম থাকে, কাট অফটাও একটু বেশি হয়। আচ্ছা, যেটা বলেছিলাম ডাব্লিউবিসিএস 2024 সালে গ্রুপ ওয়াইজ যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো একবার দেখে নিই। প্রথমে দেখো গ্রুপ এ, গ্রুপ এতে দেখো ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ লেভেল মানে বিডিও হয়ে যাবে। তারপরে কি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, এইগুলো হবে যদি তুমি ডাব্লিউবিসিএস এ গ্রুপে ক্র্যাক করো। আর যদি তোমার কি হয় র্যাঙ্কটা ভালো হয় তাহলে তুমি কি হবে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ মানে বিডিওতে চাকরি পেতে পারো। আর গ্রুপ বি বলেছিলাম এখানে একটাই পোস্ট রয়েছে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস। এখানে চাকরি পেলেই সোজা কি হবে, সোজা ডিএসপি, সোজা ডিএসপি হয়ে যাবে। কিসের ফলে, যদি আমরা গ্রুপ বি, আর এর কাট অফ কিন্তু বেশি থাকে, কারণ কি এর ভ্যাকেন্সি অনেকটাই কম থাকে বাকিদের তুলনায়। নেক্সট গ্রুপগুলো দেখে নিই। গ্রুপ সি, গ্রুপ সিতে দেখো জয়েন্ট বিডিও, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার, অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার, জয়েন্ট রেজিস্ট্রার অফ কনজিউমার ডিসপিউট আর ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিসেস। তাহলে এই পোস্টগুলো পেতে পারো। আর গ্রুপ ডিতে রয়েছে ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সার্ভিসেস আর পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার বা শর্টে বলা হয় পিডিও। তাহলে এই পোস্টগুলো কিন্তু তুমি পেতে পারো যদি ডাব্লিউবিসিএস এর এই ভেরিয়াস ক্যাটাগরিতে পাস করো। তাহলে গ্রুপ এ বি সি ডি এই গ্রুপগুলোতে এই চাকরিগুলো হয়। তাহলে এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তোমরাই ঠিক করবে যে কোন গ্রুপে যাবে। হ্যাঁ, সবাই কিন্তু লক্ষ্য একটাই, সেটা কোনটা, কেন কেউ কিন্তু দ্বিতীয় হতে আসে না, সবাই কিন্তু কি হতে আসে, প্রথম। তাহলে প্রথম যদি হতে হয় তাহলে কিন্তু তোমাকে পড়াশোনাও কিন্তু প্রথমের মতো করতে হবে, নিজেকে বাকিদের তুলনায় কিন্তু একটুটা এগিয়ে রাখতে হবে। না, নেক্সট স্লাইডে দেখো, দেখতেই পাচ্ছি যে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি যে এক্সাম হয় তার সিলেবাস এবং প্যাটার্ন, এটা হচ্ছে এখনকারটা, নতুনটা নয়। নতুন তো 2025 সালের থেকে হচ্ছে অ্যাপ্লিকেবল হবে, পুরনোটাই দেখো। তো দেখো প্রিলি পরীক্ষা হয় 200 নম্বরে, 200 নম্বরে পরীক্ষা হয়। আর সময় থাকে কত, সময় থাকে কিন্তু 2.5 ঘন্টা। তাহলে 200 নম্বরের পরীক্ষায় কিন্তু 2.5 ঘন্টা সময় থেকে অনেকটাই সময় থাকে। আর কি কি সাবজেক্ট রয়েছে দেখো, ইংলিশ রয়েছে 25 নম্বরে, জেনারেল সায়েন্স, জেনারেল সায়েন্স বলতে কি সেখানে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি, তিনটে মিলিয়ে 25। তার সঙ্গে রয়েছে কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, মানে দেশে ঘটে চলা বা বিদেশে ঘটে চলা প্রতিদিনের যে গুরুত্বপূর্ণ খবরাখবর সেইগুলো, অলিম্পিকে কি হলো, কে কটা মেডেল পেলো, নীরজ চোপড়া সোনা পেলো না রূপো পেলো, এটা জানতে হবে। ম্যান বুকার কে পেলো এবারে, সেটা জানতে হবে। নোবেলটা কে পেলো, শান্তিতে নোবেল কে পেয়েছে, বা কে ইকোনমিক্সে নোবেল পেয়েছে, সবই কিন্তু খুঁটিনাটি জানতে হবে। তাহলে খেলা থেকে শুরু করে বিনোদন বা বলতে পারি গুরুত্বপূর্ণ বই বা গুরুত্বপূর্ণ যে আমাদের নিয়োগ, সব কিছুই কিন্তু আমাদের এই কারেন্ট ইভেন্টসের মধ্যে পড়তে হবে। নেক্সট হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া, খুব গুরুত্বপূর্ণ হিস্ট্রি অফ ইন্ডিয়া। ইতিহাসে দুটো পার্ট রয়েছে, একটা কি, একটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া, আর একটা রয়েছে কি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, মানে 25-25 করে 50 নম্বর থাকে। আচ্ছা, নেক্সট বলছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল। তাহলে ভূগোল থেকে 25 নম্বর, খুব গুরুত্বপূর্ণ সেই 25 নম্বর। এখান থেকে কিন্তু তোমাকে নাম্বার তুলতে হবে যদি কি করতে হয়, মেন্সের দরজাটা ঠকঠক করতে হয়। তার কারণ কি, ডাব্লিউবিসিএস এক্সামে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইতিহাস আর ভূগোল। সেই ভূগোলের মধ্যে কী রয়েছে, ভারতের ভূগোল রয়েছে, তার সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের পার্টটাও রয়েছে, সেটাও দেখে নিতে হবে। তার সঙ্গে রয়েছে ইন্ডিয়ান পলিটি এবং ইন্ডিয়ান ইকোনমি। ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান পলিটিতে মানে তোমাকে পড়তে হতেই পারে যে আর্টিকেল 370 কি, কোথায় ছিল, বা বলতে পারে হচ্ছে জয়েন্ট সেশন, মানি বিল পড়তে হতে পারে, বা দিতে পারে কি বলতে পারে ইন্ডিয়ান ইকোনমি, ফিসক্যাল ডেফিসিট, বাজেট, সব কিছু আসতে পারে। তাহলে এই জিনিসগুলো পড়তে হবে। নেক্সট বলছে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, যেটা বলে দিলাম আমি যে ইন্ডিয়ান হিস্ট্রি থেকে থাকে হচ্ছে 25 নম্বর, আর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থাকে 25 নম্বর। গান্ধীজি কবে আফ্রিকা থেকে এলো, চম্পারণ সত্যাগ্রহ কবে হলো, কবে অসহযোগ আন্দোলন হলো, কবে আইন অমান্য হলো,
কোন পত্রিকা গান্ধীজি লিখেছিল, বা নেতাজি কবে দেশান্তর হলো, ফরওয়ার্ড ব্লক কবে তৈরি হলো, বা কবে ত্রিপুরী কংগ্রেস, কবে হরিপুরা কংগ্রেস, কবে ক্যাবিনেট মিশন, কবে ভারত ছাড়ো আন্দোলন, সবই পড়ছে কিসে? ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে। নেক্সট রয়েছে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি। জেনারেল মেন্টাল অ্যাবিলিটির মধ্যে কী থাকছে? একটা থাকছে অ্যারিথমেটিক, তার সঙ্গে থাকছে রিজনিং। তাহলে অ্যারিথমেটিক পার্টটা করতে হবে, সেই সুদ কষা, সেই তোমার হচ্ছে কি প্রফিট অ্যান্ড লস, সেই হচ্ছে নাম্বার সিস্টেম, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এগুলো করতে হবে। আবার রিজনিং, ক্লক, ক্যালেন্ডার, নাম্বার সিরিজ, লেটার সিরিজ, এগুলো সবই কিন্তু করতে হবে। নেক্সট আসছে মেন্সে। মেন্স পরীক্ষাটা দেখে নাও। মেন্স পরীক্ষাতে কি হয়? মেন্স পরীক্ষাতে বাংলার একটা পেপার থাকে। এবার যাদের ধরো হচ্ছে মাতৃভাষা বাংলা না, তারা কী করবে? বাংলাতে লিখতে পারবে? নেপালি যারা বা সাঁওতালি বা যারা হচ্ছে নন বেঙ্গলি, তো তাদেরকে বাংলাতে পারবে না। তার জন্য কী কী করা আছে দেখো, তারা হচ্ছে হিন্দি নিতে পারে, উর্দু নিতে পারে, সাঁওতালি নিতে পারে, বা নেপালি নিতে পারে। সেই ভাষায় তারা পরীক্ষা দেবে। কত নম্বরের পেপার থাকে? 200 নম্বরের। সেকেন্ড আসছে ইংলিশ। ইংলিশ তো সবার জন্যই মাস্ট থাকবে। ইংলিশে কী থাকে? ইংলিশে থাকে হচ্ছে যে আমাদের কম্পোজিশন থাকে, রিপোর্ট রাইটিং থাকে, ট্রান্সলেশন থাকে, এইগুলো থাকছে। তার সঙ্গে কী থাকছে দেখো, তার সঙ্গে থাকছে প্রেসি রাইটিং, এই সবগুলো কিন্তু করতে হবে। তার সঙ্গে থাকছে দেখো জেনারেল স্টাডিজ পেপার 1। তো জেনারেল স্টাডিজ পেপার 1-এ কী রয়েছে আমাদের? ইন্ডিয়ান হিস্ট্রি আর জিওগ্রাফি। তাহলে ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে দুটো পার্ট বলেছিলাম, একটা ইন্ডিয়ান হিস্ট্রি আর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, আর জিওগ্রাফির মধ্যে বলেছিলাম একটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি, তার সঙ্গে কি স্পেশাল রেফারেন্স অফ ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এটা করতে হতে পারে। সেকেন্ড হচ্ছে জেনারেল স্টাডিজ পার্ট 2, যেখানে কি রয়েছে সায়েন্স অ্যান্ড সায়েন্টিফিক টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। সায়েন্স পড়তে হবে, 3টে সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এটা রয়েছে। তার সঙ্গে কি রয়েছে? সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। হ্যাঁ, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসতেই পারে, বা স্যাটেলাইট সম্পর্কিত যেগুলো, ইসরো কী করছে, কোথায় কোন রোভার যাচ্ছে, সব পড়তে হতে পারে। বা ইসরোর মার্স অরবিটার মিশন, এটা পড়তে হতে পারে। চন্দ্রযান, এটাও আসতে পারে। বা পিনাকা রকেট, বা নাগ, বা বলতে পারি ত্রিশূল, বা আকাশ, এই যে রকেটগুলো, এগুলো সম্পর্কেও আসতে পারে। এগুলো সব কি সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট। তার সঙ্গে কি রয়েছে? এনভায়রনমেন্টাল অ্যান্ড জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। একটু আগেই বললাম যে কারেন্ট অ্যাফেয়ার্স কোনটা? দেশের এবং বিদেশের প্রত্যেকদিন ঘটে চলা বিশেষ বিশেষ ঘটনাবলী, সেগুলো আসতেই পারে। অলিম্পিকে ভারতের র্যাঙ্ক কত, কোন দেশ সবথেকে বেশি সোনা পেয়েছে, আসতেই পারে। তার সঙ্গে কী বলছে? এনভায়রনমেন্টাল সায়েন্স বা স্টাডিজ আসতেই পারে। প্যারিস জলবায়ু চুক্তি কী? প্রথম যে সম্মেলন হয়েছিল পরিবেশ সম্পর্কিত, স্টকহোম সম্মেলন, কোথায় হয়েছিল, কত সালে? ভারতের জলদূষণ আইন, বায়ু দূষণ আইন, ভারতের পরিবেশ আইন, বন্যপ্রাণী আইন আসতে পারে। কি রামসর সাইট বা এজেন্ডা 21 কি, এগুলোও আসতে পারে। তার মানে কি পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু আমাদের সব কিছু পড়াশোনা করতে হবে। নেক্সট বলছে কি? দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর ইন্ডিয়ান ইকোনমি ইনক্লুডিং দ্য ফাংশন অফ রিজার্ভ ব্যাঙ্ক, মানে রিজার্ভ ব্যাঙ্কের ফাংশনটাও বলতে হবে। রিজার্ভ ব্যাঙ্কে, হ্যাঁ, ব্যাঙ্ক রেট কাকে বলা হয়, রেপো রেট কাকে বলা হয়, এগুলো পড়তে হতেই পারে। তারপরে কি বলছে? তারপর বলছে ইন্ডিয়ান ইকোনমি, আর তার সঙ্গে বলছে কি ইন্ডিয়ান যে পলিটি। তাহলে এইটা আমি করেছি, আগেই আমি বলে দিচ্ছি ইন্ডিয়ান পলিটি কী করবে, কোথায় কী সেশন, আর্টিকেল কততে কী লেখা আছে, ইমপিচমেন্ট কত রাষ্ট্রপতির, বা বলতে পারে হচ্ছে যে যে আমাদের সাংবিধানিক সংস্কারের যে আইন রয়েছে সেটা কত রয়েছে, জয়েন্ট সেশন কত রয়েছে, বা বলতে পারে হচ্ছে কত ধারায় বলো তো আমাদের হচ্ছে নির্বাচন কমিশন রয়েছে। বা খুব ভালো করে যদি আমরা পড়াশোনা করি, এটা জানবে যে পশ্চিমবঙ্গের যে রাজনীতি, সেখানে অনেকবারই কথা ওঠে, মানে আমরা অনেকবারই শুনি যে রাজ্যপাল নাকি হচ্ছে পশ্চিমবঙ্গে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করবে, কত আর্টিকেলে করবে, কোন সাংবিধানিক বলে, কোন ক্ষমতায়, এগুলো সবই কিন্তু এখানে রয়েছে। তার সঙ্গে কি রয়েছে? তার সঙ্গে রয়েছে অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং। আমি বললাম অ্যারিথমেটিক থাকবে, তার সঙ্গে রিজনিং, এই পার্টটাও রয়েছে। আর কি রয়েছে? অপশনাল সাবজেক্ট। যারা একমাত্র এ এবং বি গ্রুপে ফর্ম ফিল আপ করবে, তাদেরকেই কিন্তু অপশনাল পেপার হিসাবে যে কোনো একটাকে বেছে নিতে হবে। এবং তার সঙ্গে কী রয়েছে? পার্সোনালিটি টেস্ট। পার্সোনালিটি টেস্টটা কি আসলে? যখন তুমি প্রিলি পাস করে মেন্স দেবে, মেন্স দেওয়ার পরে যারা হচ্ছে মেন্সে কোয়ালিফাই করবে, তাদের মধ্যে কিন্তু বেছে নেওয়া হবে যারা হচ্ছে পরবর্তী ধাপে যাবে, মানে পার্সোনালিটি টেস্ট। সেখানে বিভিন্ন গ্রুপে বিভিন্ন কিন্তু পার্সোনালিটি টেস্টের মার্কস রয়েছে, সেটা আমি পরের স্লাইডে আলোচনা করে নেব। আচ্ছা, তাহলে কী হচ্ছে? গ্রুপ এতে কত দেখো? 200 নম্বর, 200, 200, 200, 200, 200, 400 আর 200। তার মানে হচ্ছে দেখো
অপশনাল পেপারটা থাকছে কত নম্বরে, 400 নম্বরে। দুটো পেপার থাকে, সেই দুটো পেপারে কত হচ্ছে 400 নম্বর, 200 200 করে থাকছে। আর বাকিগুলো কত হচ্ছে 200 200 200 200 করে প্রত্যেকটা পেপার থাকছে। সব মিলিয়ে কত হচ্ছে আমার, সব মিলিয়ে দেখো হচ্ছে 1600 নম্বরের পরীক্ষা হয়। তাহলে গ্রুপ এ এবং গ্রুপ বি এদের 1600 নম্বরের পরীক্ষা হয়। আর বাকিদের পরীক্ষা কত করে হয়, বাকিদের পরীক্ষা কিন্তু 1200 করে হয়। কারণ আমি আগেই বলেছি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে কিন্তু অপশনাল পেপার নেই। আর এখানে কি দেখতে পাচ্ছি 1800। হ্যাঁ স্যার 1800 কী করে গেল, আপনি তো 1600 বললেন, 1800 কেন? হ্যাঁ তার কারণ কি পরে বলবো, এটা এখন আমি বলবো না। যে বললাম 1600তে দেখালাম এখানে, আর এখানে নিচে দেখাচ্ছি যে টোটাল তো 1800, কেন হলো এটা পরে কিন্তু আমি বলবো। আর যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। আচ্ছা নেক্সট স্লাইড। আমি বললাম কি একমাত্র গ্রুপ এ এবং গ্রুপ বি ক্ষেত্রে কিন্তু আমাদের অপশনাল পেপার নিতে হয়। তো যে কোনো একটা অপশনাল পেপার বেছে নিতে হবে। এই যে সাবজেক্টগুলো রয়েছে আমাদের সেগুলো থেকে কিন্তু অপশনাল পেপার বেছে নেব আমরা। তো দেখে নিই কী কী সাবজেক্ট রয়েছে। বাংলা, হিন্দি, সংস্কৃত, ইংলিশ, পালি, অ্যারাবিক, পার্সিয়ান, ফ্রেঞ্চ, উর্দু, সান্তালি, কম্পারেটিভ লিটারেচার, এগ্রিকালচার, অ্যানিমাল হাজবেন্ডারি, অ্যানথ্রোপোলজি, বটানি, কেমিস্ট্রি, এইদিকে সিভিল ইঞ্জিনিয়ারিং, কমার্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, জিওগ্রাফি, জিওলজি, হিস্ট্রি, ল, ম্যাথমেটিক্স, ম্যানেজমেন্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সায়েন্স, ফিলোসফি, সাইকোলজি, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স, ফিজিওলজি, সাইকোলজি, সোসিওলজি, স্ট্যাটিস্টিক্স, জুলজি। বাবা কত সাবজেক্ট রয়েছে, নেব তো একটাই। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, অপশনাল পেপারটা কিন্তু বেছে নেওয়ার ক্ষেত্রে কিন্তু খুবই বিচক্ষণ হতে হবে। কারণ কি এমনটা নয় যে অপশনাল পেপারটা প্রিলি পাস করার পর নিতে হবে, না ওরম নয়। কিন্তু যখন প্রিলির ফর্ম ফিল আপ করবে সেই সময় কিন্তু তোমাকে বেছে নিতে হবে যে প্রিলি পাস করলে যে মেন্স দেবে তুমি অপশনাল পেপার কী হতে চলেছে। তার জন্য কিন্তু তোমাকে কিন্তু রিসার্চ করতে হবে। কী সেই রিসার্চ, হ্যাঁ বলে দিচ্ছি। সেটা হচ্ছে জানতে হবে যে সবথেকে বেশি ক্যান্ডিডেট কোন অপশনাল পেপারটা বেছে নেয় এবং কোনটা সবথেকে স্কোরিং সাবজেক্ট। একটা কথা এখানে আমি বলে রাখি, যে কোনো পেপারই নাও যদি ভালো করে লেখো না সেটাই কিন্তু তোমার কি হবে, স্কোরিং সাবজেক্ট হবে। কেউ তোমাকে এমন করবে না ভালো লিখেছো তোমাকে নাম্বার দেবে না। কিন্তু এখন বলে রাখি যে সবথেকে বেশি যারা ক্যান্ডিডেট যে তোমার সাবজেক্টগুলোকে বেছে নেয় তোমার অপশনাল সাবজেক্ট হিসাবে, তাদের মধ্যে এগিয়ে রয়েছে কোনগুলো দেখে নিই। জিওগ্রাফি, হিস্ট্রি, সোশিওলজি, আর রয়েছে অ্যানথ্রোপোলজি, তাহলে জিওগ্রাফি, হিস্ট্রি, অ্যানথ্রোপোলজি, সোশিওলজি এই চারটে সাবজেক্ট কিন্তু সবথেকে বেশি স্টুডেন্ট কিন্তু বেছে নেয়। যদি ধরে নিই আমি টোটাল 100 জন পরীক্ষা দিচ্ছে, তো আমি দেখব সেখানে অলমোস্ট 80 জন এই চারটে সাবজেক্ট বেছে নিয়েছে তাদের অপশনাল হিসাবে। এবং এখান থেকে অবশ্যই মার্কস ক্যারি করে। কেন নিয়ে, কেন এখান থেকে অপশনাল হিসেবে এতদিন বেছে নিচ্ছে তার কারণটা দেখো। এখানে হিস্ট্রি, সোশিওলজি আর অ্যান্থ্রো মোরললেস একই রকম, এবং এটা কিন্তু ডাইনামিক নয়, মানে এটা কিন্তু পরিবর্তনশীল নয়। ইতিহাস, বাবরের বাবা কে ছিল, বাবরের ছেলে কী ছিল, বাবরনামা কে লিখেছিল, অশোকের শিলালিপি সম্পর্কে লেখো, বা চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকাল সম্পর্কে লেখো, এগুলো কি পরিবর্তন হবে? কোনোদিনই হবে না। তাহলে এই জন্য বেছে নেয়। আরেকটা কারণ কী করে, আরেকটা কারণ হচ্ছে এমন সাবজেক্টই তোমাদের নেওয়া উচিত যেখানে তোমরা প্রিলি এবং মেন্স সেইটা পড়বে। নাহলে কি হয় বলো তো, যে তোমরা অপশনাল সাবজেক্টটা নিয়েছো প্রিলির সময়, কিন্তু তোমরা ভুলেই গেছো কী নিয়েছো। কেন, প্রিলিতে তো লাগে না, ওটা লাগে একমাত্র মেন্সে, তাই তুমি প্রিপারেশনটা নাও না। যদি মেন্স পাস করো তখন মনে পড়ে না এবার তো অপশনাল পড়তেই হবে। কিন্তু তুমি যদি এমন সাবজেক্ট নাও যে সাবজেক্টের প্রিলি এবং মেন্সেও রয়েছে জেনারেল স্টাডিজ হিসাবে, তাহলে কি হয় সেটা তোমার কিন্তু প্রিলি মেন্সের জন্য পড়াশোনা করতে হয়। তার ফলে কি হয় একটু একটু করে ওটা কিন্তু তোমার অপশনালের জন্য তৈরি হয়ে যায়। সাপোজ একটা এক্সাম্পল দিই, 50 নম্বরের ইতিহাস রয়েছে কিসে, প্রিলিতে। আর 200 নম্বরের যে পেপারটা রয়েছে ইতিহাস এবং ভূগোলের, মানে 100 নম্বরে কিন্তু ইতিহাস মেন্সেও রয়েছে। তাহলে আমি যদি ইতিহাসটাকে বেছে নিই, জাস্ট অ্যান এক্সাম্পল, তুমি অন্য কিছু নিতে পারো তোমরা, জাস্ট অ্যান এক্সাম্পল বলছি, যদি ইতিহাসটা বেছে নিই তাহলে দেখো 50 নম্বরের প্রিলি, 200 নম্বরের মধ্যে 100 নম্বর হচ্ছে হিস্ট্রি রয়েছে পেপারটাতে, সেখানে মানে 150 নম্বরের ইতিহাস কিন্তু আমি অপশনাল দেওয়ার আগেই কিন্তু আমি কিন্তু পড়ে ফেলেছি। তার মানে কি হলো, তার মানে অপশনালের জন্য কিন্তু আমি অলরেডি 50% তৈরি হয়ে গেছি, বাকিটা আমি আরেকটু খাটলে হয়ে যাবে। তাহলে এইভাবে কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে যে কোনটা অপশনাল নেব। নেক্সট স্লাইড দেখে নিই। আচ্ছা
ডাব্লিউবিসিএস প্রিলিমসের প্রিভিয়াস ইয়ারের কাট আপ কত হয়, এটা কিন্তু তোমার হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যে স্যার কাট আপ কত হয়, কত পেতে হবে। তাহলে দেখে নাও 2023 সাল, আচ্ছা 20 থেকে শুরু করি। 2020 সালে জেনারেল, আমি জেনারেলটাই বলছি, এখানে বাকি এসটি এসসি ওবিসি সবই রয়েছে, জেনারেলটা একবার দেখে নাও। 20-তে 127 কাট আপ ছিল, 21-এ 121, 22-এ 130, আর 23-এ গিয়ে 101 হয়ে গেল। এইখানে একটা ঘটনা বলি, 2023 সালে অনেক স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু ভালো স্টুডেন্ট কিন্তু ফেল করে গেছে, পাস করতে পারেনি। তার কারণ কি বলতো, যেহেতু 2022 সালে কাট আপটা চলে গেছিলো 130-এ, তার ফলে কি হয়েছে, তারা ভেবেছিল হয়তো 2023-এও কাট আপটা কিন্তু এর থেকে হাই চলে যেতে পারে বা এরকমই থাকতে পারে। কিন্তু 2023 সালে কিন্তু কোশ্চেনের প্যাটার্নটা একটু আলাদা ছিল, একটু ট্রিকি ছিল, হার্ড বলবো না, একটু ট্রিকি ছিল, মানে বলতে পারি কনভেনশনাল টাইপের ছিল না, একটু একটু আলাদা ধরনের ছিল। তার ফলে কি হয়েছে, তারা দেখছে যে 130 মধ্যে উঠছে না, কি করে করতে হবে, তাই তারা অনেক কিন্তু ভুল ভাল কিন্তু দাগিয়ে এসেছিল, কারণ 130 পাবে ভেবে, সেটা হয়নি। দেখো কাট অফ কোথায় দাঁড়িয়ে গেছে, 101-এ। তাহলে বললাম কি, কাট অফ ডিপেন্ড করে কিসের উপরে, নাম্বার অফ ক্যান্ডিডেট, আর হচ্ছে সেই বছরের পেপারে কোশ্চেনের প্যাটার্নটা কেমন ছিল, ইজি ছিল, মডারেট ছিল নাকি হার্ড ছিল। তাহলে কোশ্চেনটা একটু ট্রিকি ছিল, হার্ড বলবো না, একটু ট্রিকি ছিল, তার জন্য কাট অফটা একটু কমে গেছে। তাহলে এটা কিন্তু নজর রাখতেই হবে, যে পরীক্ষা হলে যখনই বসবে তখন কিন্তু মাথায় রাখতে হবে আমি যতটুকু জানি ততটুকুই আমি করে আসবো, বেশি করে আসবো না। না, আমাকে কেউ মাথার দিব্যি দেয়নি যে প্রিলিমিনারি পরীক্ষাতে হাইয়েস্ট পেতে হবে, তোমাকে পিএসসি অফিস থেকে ডেকে কেউ পুরস্কার দেবে না যে তুমি প্রিলিতে হাইয়েস্ট পেয়েছো। তোমায় কি করতে হবে, যে স্যার আমি আমি পড়ে গেছিলাম যা, তার মধ্যে আমি এতগুলো কমন পেয়েছি, হতেই পারে সেটা 100, হতেই পারে সেটা 120, হতেই পারে 80, আমি সেগুলোই করে আসবো। আমি পড়ছি মানে কমন পেলাম 100 নম্বর, আর আমি করে আসলাম 150 নম্বর, কোনো বাহাদুরি নেই, এন্ড অফ দ্য ডে দেখা যাবে যে তুমি 100টা ঠিক হয়েছিল, বাকি 50টা ভুল হয়েছে। 50টা ভুল মানে কি, 1/3, মানে অলমোস্ট কি 16 নম্বর বাদ চলে গেল, মানে তুমি 100 থেকে চলে গেলে কোথায় 84। দেখলে কাট অফ কত হয়েছিল, 99। তার মানে তুমি হচ্ছে কিন্তু যদি ওগুলো 50টা না করতে তুমি কিন্তু ক্লিয়ার করে যেতে। কিন্তু এই যে তুমি কি করলে, বসে থেকে কি করবে, ওই যে বলেন না একটা নেই কাজ তো খুই ভাজ, যে আমরা বসে থাকি, মানে 2.5 ঘন্টার পরীক্ষা, পরীক্ষা শেষ হয়ে গেছে 1.5 ঘন্টাতে, বাকি 1 ঘন্টা কী করবো, এই একটা গোলা দিয়ে দিই, এই পরপর 5টা আমি এ দিয়ে দিই। সেই ছোটোবেলায় শিখেছিল আমাদের যে টিউশনে, যে কিছু না পারলে পরপর 5টা এ করে দিবি, 5টা বি করে দিবি, 5টা সি করে দিবি, 5টা ডি করে দিবি, দেখবি দুটো লেগে যাবে। তখন তো নেগেটিভ মার্কিং ছিল না, এখন নেগেটিভ মার্কিং আছে, তাই নাম্বার তো বাড়লো না, নাম্বারটা কমে গেল। তাই পরীক্ষা হলে যতটা পড়ে গেছো তার মধ্যে যা কমন এসছে ততটুকুই করে আসবে, বাড়তি কিছু করবে না, এটা সবসময় কিন্তু মাথায় রেখো। নেক্সট দেখে নিই, এটা হচ্ছে মেন্সের। দেখো 2019 সালে এগুলো হচ্ছে গ্রুপ এর কাট অফ, দেখো 1037, অনেকটাই কাট অফ ছিল, 1037, মানে 1037 থেকে আবার দেখো 2020 সালে নাম্বার বেড়ে গেল, কত নম্বর পারলো, অলমোস্ট প্রায় 80 নম্বর বেড়ে গেল, কত হলো 1117 হয়ে গেল কাট অফ। আর 2021 সালের এই যে কাট অফটা, যারা ভাবছো যে 736, মানে 20-তে 1117 আর 21-এ 736, সেটা কী করে হলো স্যার, না এটা আসলে কার, এটা হচ্ছে গ্রুপ সি এর কাট অফ, আর বাকিগুলো গ্রুপ এর কাট অফ। আমি আগেও বলেছি যে গ্রুপ এ এবং গ্রুপ বি 1600 নম্বরের পরীক্ষা হয়, আর গ্রুপ সি এবং গ্রুপ ডি এটা কিন্তু কত হয়, 1200 নম্বর, তারপরে তো ইন্টারভিউ বিভিন্ন আলাদা নাম্বার থাকেই, তো এটা গ্রুপ সি এর নাম্বার দেওয়া আছে। তাহলে একটা স্টুডেন্ট যদি তোমার হচ্ছে মেন্স পরীক্ষায় বসে, তাকে কিন্তু ওভারঅল ভাবতে হবে যে আমাকে 1100 নাম্বার কিন্তু সিকিওর করতে হবে, 1100 প্লাস নাম্বার সিকিওর করতে হবে। কীভাবে করবে সেগুলো পরে সবই বলে দেবো আমরা। তাহলে লক্ষ্য থাকবে কি, যে প্রিলি তো পাস করতে হবে, আর মেন্সে আমাদের কিন্তু 1100 প্রিপারেশন নিয়ে যেতে হবে, তাহলে কিন্তু তুমি ক্র্যাক করতে পারবে। আচ্ছা, এই যে 1100 যে নাম্বারটা, এটা কিন্তু টোটাল যে তোমার হচ্ছে 1600 নম্বরের যে পরীক্ষা হয়েছিল তার সঙ্গে অ্যাডিশনাল কি থাকে, অ্যাডিশনাল থাকে হচ্ছে পার্সোনালিটি টেস্ট, মানে যাকে আমরা কি বলি, যাকে আমরা হচ্ছে ইন্টারভিউ বলি, ইন্টারভিউ তো বলে না, মানে পার্সোনালিটি টেস্ট মানে কি, যারা এক্সামিনার তারা এতদিন পর্যন্ত তোমাকে দেখেনি, কিন্তু তোমার খাতা দেখেছে যে তুমি কেমন লিখছো, কেমন স্টুডেন্ট, মানে তোমার খাতার মধ্য দিয়ে তোমার চিনেছে, কিন্তু
তুমি ইন পার্সন কেমন সেটা চেনার জন্যই কিন্তু পার্সোনালিটি টেস্ট, এটা কিন্তু ইন্টারভিউ বলে না। ইন পার্সন তুমি কেমন, প্রেশার কি হ্যান্ডেল করতে পারবে, সেটা দেখার জন্যই কিন্তু এই টেস্টটা হয়। নেক্সট দেখো, গ্রুপ ওয়াইজ পার্সোনালিটি যে টেস্ট হয় তার মার্কিংগুলো রয়েছে, কত মার্কস হয়। তো গ্রুপ দেখো, গ্রুপ এর ক্ষেত্রে এ এবং বি দুটোর ক্ষেত্রে কিন্তু দেখো 200 নম্বরের পার্সোনালিটি টেস্ট হয়, গ্রুপ সি এর ক্ষেত্রে হয় 150 নম্বরের, এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে হয় 100 নম্বরের। এবার এমন হতেই পারে একটা ছেলে বা একটা মেয়ে 4টে গ্রুপের জন্যই ফর্ম ফিল আপ করেছে। তো 4টে গ্রুপের জন্য ফর্ম ফিল আপ যদি করে থাকে তাহলে কি হবে, সে 4টে গ্রুপেই ধরো হচ্ছে সে কাট অফ ক্লিয়ার করেছে মেন্সে, মানে 4টে গ্রুপের জন্য সে ইন্টারভিউতে ডাক পাবে। তো সে কি 4টে গ্রুপের জন্য ইন্টারভিউ দিতে যাবে না, সে একটা ইন্টারভিউ দেবে। কিসের জন্য দেবে, এ গ্রুপের জন্য ইন্টারভিউ দিয়ে আসবে বা বি গ্রুপের জন্য দেবে। এইবারে ধরলাম সাপোজ সে এ বা গ্রুপ মানে বিতে সে চাকরি পেলো না, তারপর সে কোথায় সিতে নেমে যাবে বা ডিতে নেমে যাবে। তখন কি করবে, যে সাপোজ সে 200-র মধ্যে নাম্বার পেয়েছিল কত, 200-র মধ্যে পেয়েছিল হচ্ছে 120 পেয়েছিল ইন্টারভিউতে, জাস্ট অ্যান এক্সাম্পল। তার মানে কি 60%, তার মানে তাকে সি বা ডি গ্রুপে আর কিন্তু ইন্টারভিউ দিতে হবে না। তাহলে দেখো এখানে কত, 150 যে 60% সেটা কত হয়, সেটা হচ্ছে 90। তার মানে সি গ্রুপের জন্য কত পেয়েছে, 90 পেয়েছে। আর এখানে কত রয়েছে, 100-র মধ্যে ইন্টারভিউ, তার মানে হচ্ছে কত পেলো, 60 পেলো। তার মানে পার্সেন্টেজ ওয়াইজ কিন্তু এটা বসে যাবে, মানে ইন্টারভিউ বারবার দিতে হয় না, যে কোনো একটা ইন্টারভিউ দেবে তার রেসপেক্টেড পার্সেন্টেজ যে রয়েছে সেই পার্সেন্টেজ ওয়াইজ কী হবে, পরবর্তী গ্রুপগুলোতে তার নাম্বারটা ক্যারি করে যাবে। এটা আশা করি বলতে পেরেছি। এটা কিন্তু কনফিউশন থাকে, অনেক ছেলেরা প্রশ্ন করেছে, স্যার আমি 4টে গ্রুপে যদি ক্র্যাক করি 4টে কি আলাদা ইন্টারভিউ দেবে, না 4টে নয়, একটা ইন্টারভিউ দিবি, সেটাই কি হবে, সেটাই ক্যারি ফরওয়ার্ড হবে অন্যান্য গ্রুপগুলোতে। আচ্ছা, এইবারে যেটা সবার মনে যে প্রশ্ন, যে স্যার নিউ প্যাটার্নে কি হতে চলেছে, নিউ প্যাটার্নে দুটো জিনিস পাল্টাচ্ছে, সেটা হচ্ছে যেটা মেন্স সেটা ডেসক্রিপটিভ হয়ে যাবে, আর যেটা প্রিলি সেটা দুটো পেপার হবে। একটা পেপার কোনটা, যেটা আগেই বলেছি প্রিলি ক্ষেত্রে ছিল, মানে 2024 সালে যেভাবে প্রিলি দেবে সেই পেপারটা তো একটা থাকছে, তার সঙ্গে অ্যাডিশনাল কি থাকছে, এই পেপারটা। এই পেপারটার নাম্বার কিন্তু যোগ হবে না, মানে যারা ইউপিএসসি পরীক্ষা দিয়েছো বা নলেজ রয়েছে সেখানে দেখবে একটা পেপার রয়েছে সিস্যাট পেপার, এই পেপারটার নাম্বারটা কিন্তু কি হয়, এটা হয় কোয়ালিফাইং, এই নাম্বারটা যোগ হয় না, জাস্ট কোয়ালিফাই করতে হয়। কোয়ালিফাই করে গেলেই কি হয়, তুমি এখানে কিন্তু অ্যাপিয়ার করতে পারবে। তাহলে এই যে সেকেন্ড পেপারটা, পেপার 1 যেটা ছিল সেই পেপারটা কোনটা, আগে যে এখন যে আমরা প্রিলি দিচ্ছে সেই প্রিলি 200 নম্বরের পেপারটা তো থাকছেই, তার সঙ্গে অ্যাডিশনাল যোগ হলো এই সিস্যাট পেপারটা। এটা শুধু কি হয়, কোয়ালিফাইং ইন নেচার, 2 ঘন্টা পরীক্ষা হবে, 200 নম্বরে থাকবে। কি বলছে, দিস পেপার নট বি কাউন্টেড ইন মেরিট, মানে মেরিট লিস্টে এর কোনো প্রভাব পড়বে না। এবার আসো মেন্স পেপারে, দেখি ডাব্লিউবিসিএস মেন্স নিউ প্যাটার্ন অ্যান্ড সিলেবাস কি হচ্ছে। দেখো ল্যাঙ্গুয়েজ পেপার, বাংলা, সাঁওতালি, নেপালি, কি বলছি, কোয়ালিফাইং, মানে এই পেপারটার নাম্বারও কিন্তু যোগ হবে না। কি করতে হবে, 30% বা 30% এই পেপারে পেলেই তুমি কিন্তু পাস করে যাবে, মানে 300 নম্বরের পরীক্ষা থাকবে, মানে কত পেতে হবে আমাকে, 90 পেলে আমি কি করলাম, কোয়ালিফাই করে গেলাম। সেম ইংলিশের ক্ষেত্রে রয়েছে ল্যাঙ্গুয়েজ বি, এটাও কোয়ালিফাইং, 30% পেলে আমি কী করবো, পরের ধাপে চলে যাব, মানে আবার এখানে 90 পেলেই আমি পরের ধাপে পৌঁছে যাব, মানে আমাকে এই নাম্বারটা কিন্তু যোগ হবে না, কোয়ালিফাই করতে হবে। এবারে আসছে পেপার 1 ইংলিশে, এখানে কি থাকছে, ইংলিশ এসে অ্যান্ড কম্পোজিশন, মানে যারা ইউপিএসসি পরীক্ষা দিয়েছো সেখানে কিন্তু এই প্যাটার্নটা লক্ষ্য করতে পারবে। তো ইংলিশ কম্পোজিশন আর এসের ক্ষেত্রে কি রয়েছে, 250 নম্বর রয়েছে, 3 ঘন্টা। তারপর বলছে পেপার 2 একদম ইউপিএসসি লেভেল, হেরিটেজ অ্যান্ড কালচার অফ বেঙ্গল, ওইখানের ক্ষেত্রে হচ্ছে কি ইউপিএসসিতে হেরিটেজ অ্যান্ড কালচার অফ ইন্ডিয়া, এখানে হেরিটেজ অ্যান্ড কালচার অফ বেঙ্গল, এটাও 250 নম্বর, 3 ঘন্টা। নেক্সট বলছে পেপার 3, সেটা কি বলছে, ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, যেটা ছিল আগে আমাদের এখনো চলছে মেন্সে, সেটা 250 নম্বর হয়ে গেল। এখন ছিল কি, এখন 200 নম্বরের পেপার, এটা হচ্ছে এমসিকিউ প্যাটার্ন, কিন্তু এখানে হয়ে যাবে কি ডেসক্রিপটিভ, মানে লিখতে হবে। 2013 সালে যারা পরীক্ষা দিয়েছো তারা জানবে, বা যদি 2013 সালে আমরা বিসিএস এর কোশ্চেনটা খুলে দেখি একটুখানি, সেখান থেকেও কিন্তু আমরা জিনিসটা দেখতে পাবো। নেক্সট বলছে পেপার 4 জিএস, পেপার 2 জেনারেল সায়েন্স, জিকে, কম্পিউটার, যেটা আমাদের এখনও রয়েছে, সবই কি হলো দেখো ডেসক্রিপটিভ হয়ে গেল, মানে 200 করে ছিল, অ্যাডিশনাল 50 করে বেড়ে গেল, 250 করে হয়ে গেল, 3 ঘন্টা, টাইমটা সেমই রয়েছে, শুধু অবজেক্টিভ থেকে মানে এমসিকিউ থেকে ডেসক্রিপটিভ। আবার দেখো পেপার 5
ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি, এটা হয়ে গেল 250। আবার বলছে দেখো জিএস পেপার 4 অ্যারিথমেটিক অ্যান্ড রিজনিং, এটা হয়ে গেল 250, 3 ঘন্টা করে থাকছে। আর পেপার 7 পেপার 8 টোটাল হচ্ছে 500 নম্বরের হবে 6 ঘন্টায়। তাহলে অপশনাল পেপার হয়ে গেল কত, 500 তো হয়ে গেল দুটো পেপার, দুটো পেপার মিলিয়ে আমাদের কত পেতে হবে, দুটো পেপার মিলিয়ে দেখো হচ্ছে আমাদের 500 নম্বরের পেপার থাকবে এবং সেটা 6 ঘন্টায় দিতে হবে। যেটা এতদিন পর্যন্ত কী করছিলাম আমরা, যেটা এতদিন পর্যন্ত আমাদের কী ছিল, 400 নম্বর ছিল। তাহলে অপশনালটা কী থাকছে, আনচেঞ্জ থাকছে, শুধু কী করছে দুটো পেপার হয়ে যাচ্ছে, পেপার 7 আর পেপার 8, 400 নম্বর ছিল 500 নম্বর হয়ে গেল। আগে এখন আমরা কি করি, যে পেপার দুটো পেপার থাকে, একটাই অপশনাল পেপার নিই, তখন নিতে হবে, শুধু নাম্বারটা কী হচ্ছে, নাম্বারটা 400 জায়গায় 500 হলো, আর 3-3-6 ঘন্টা, 3-3-6 ঘন্টায় আসে। তার মানে কি পরিবর্তন এমন কিছু হলো না, শুধু পরিবর্তন হলো কিসের, পরিবর্তন হলো হচ্ছে তোমার অ্যাডিশনাল 100 নম্বর বেড়ে গেল, মানে 250 করে ভেঙে গেল। তাহলে এটা হচ্ছে পুরো তোমার হচ্ছে স্ট্রাকচারটা কিসে, নিউ প্যাটার্নের স্ট্রাকচার কিন্তু রয়েছে। তাহলে আবারও বলছি অপশনাল পেপারটা কিন্তু আবারও গ্রুপ এ এবং বি এর ক্ষেত্রে এমনি এখনও একটা নিতে হচ্ছে, তখনও কিন্তু একটা নিতে হবে, শুধু নাম্বারে কি হলো 400 জায়গায় 500 হয়ে গেল। নেক্সট 4 পিলার্স অফ সাকসেস। আমি সবসময় মনে করি একটা সাকসেস বা সাফল্য লাভ করার কিন্তু 4টে তোমার হচ্ছে সিঁড়ি হয়, বা বলতে পারি 4টে কি হয়, 4টে আলাদা আলাদা কিন্তু পিলার্স হয়। সেই পিলার্সগুলো কি দেখে নাও। প্রথমে বলছি ড্রিম। হ্যাঁ, যেটা পাওয়ার চেষ্টা করছো সেটা তো স্বপ্ন দেখতে হবে, তো স্বপ্ন যদি না দেখো তাহলে পাবেটা কি, তাহলে প্রথমে স্বপ্ন দেখো। সেকেন্ড বলছে প্ল্যানিং, যে স্বপ্নটা দেখছো সেই স্বপ্নটা যদি পূরণ করতে হয় তার জন্য প্ল্যানিং করতে হবে। একটা কথা আছে না হিন্দি সিনেমাতে, শাহরুখ খান কী বলেছিল, अगर किसी चीज़ को तुम शिद्दत से चाहो तो पूरी कायनात लग जाती है तुम्हें उनसे मिलाने के लिए। তাহলে সেই প্ল্যানিংটা করতে হবে, সেই ড্রিমটা দেখতে হবে, মানে সেই স্বপ্ন না দেখলে স্বপ্নটা তুমি কী করে তুমি হচ্ছে খুঁজে পাবে। তাহলে প্রথমে স্বপ্ন দেখবে, তারপরে কি করবে, প্ল্যানিং করবে। একটা ছোট্ট গল্প বলি, সিনেমারই গল্প বলি, সবাই তো সিনেমা ছোট মানে সবাই দেখো। শাহরুখ খান প্রথম যখন দিল্লি থেকে মুম্বাইতে এলো, তখন এখন যে বাড়িতে সে থাকে মান্নাত, তার বাইরে সে প্রত্যেক দিন কিন্তু শুয়ে থাকতো এবং ওই বাড়িটার দিকে তাকিয়ে থাকতো। একদিনও বন্ধু ওকে জিজ্ঞেস করেছিল, কি বলতো প্রত্যেকদিন তুই বিকালবেলা আসিস ওই বাড়ির দিকে তাকিয়ে থাকিস। তখন সে বন্ধুকে বলেছিল, একদিন দেখবি এই বাড়িটা আমি কিনবো আর এখানে আমি থাকবো। তাহলে দেখো সে কিন্তু স্বপ্ন দেখেছিল, এখন কিন্তু সেই বাড়িতে সে থাকে। তার মানে কি স্বপ্ন দেখলে হবে না, তাকে কিন্তু স্বপ্ন পূরণ করতে গেলে সেই রকম তোমায় খাটতে হবে। তাহলে এইভাবেই কিন্তু একটা তোমার হচ্ছে ড্রিমকে যদি ট্রু করতে হয় তাহলে কী করতে, প্ল্যানিং করতে হয়। আর প্ল্যানিং উইদাউট প্রিপারেশন কোনোদিনই হবে না। যে প্ল্যানিংটা করছো তারপর কিন্তু প্রিপারেশন থাকবে একটা, এইভাবে আমি প্রিপেয়ার হব, আমি ঘন্টায় এত ঘন্টা পড়বো এই দিনে, আমি এই বই পড়বো, আমি এই সাবজেক্টে বেশি করে পড়বো না, আমি তো অঙ্কটা ভালো পারি না, অঙ্কটা আমি বেশি করে করবো, আমি তো একটু সায়েন্সে দুর্বল রয়েছি, সায়েন্সটাকে আরও ভালো করবো। আচ্ছা ইতিহাস ভূগোল তো আমি বেশি পারো, আরও ভালো করে করো, যাতে কী হয় ওখান থেকে নাম্বারটা মেকআপ করা যায়। এইটাকে বলে কি প্রিপারেশন, প্ল্যানিং। আর শেষে রয়েছে পার্সিভারেন্স। পার্সিভারেন্স মনে আছে ছোটোবেলায় মানে যখন ছিলাম স্কুলে ম্যাডাম পড়াতেন, রবার্ট ব্রুসের একটা গল্প আছে, তোমরা সবাই হয়তো জানবে। রবার্ট ব্রুস যখন রাজা ছিল, যখন সে হচ্ছে তাকে প্রজারা তাড়িয়ে দেয়, যখন ডিথ্রোনড হয় মানে তাকে সিংহাসনচ্যুত করা হয়, সে একটা গুহাতে গিয়ে আশ্রয় নিয়েছিল। তো সেখানে সে দেখছে কি, সেখানে দেখছে যে একটা স্পাইডার বা মাকড়সা জাল বুনতে বুনতে বারবার জাল বুনছে, নিচের দিকে পড়ে যাচ্ছে, বারবার জাল বুনছে, দিকে পড়ে যাচ্ছে, এরকম কন্টিনিউস চলছে। একটা সময় পরে গিয়ে দেখলো সে জালটা বুনে সে জালের মধ্যে কিন্তু আস্তে আস্তে উপর দিকে উঠে গেল। সেখান থেকে সে কিন্তু এই ধারণা পেল যে একটা মাকড়সা নিজের পরিশ্রমের দ্বারা এবং পার্সিভারেন্স, অদম্যতা, মানে থেমে গেলে হবে না। আরে 2024 প্রিলি পাইনি তো কী হয়েছে, 25টা দেবো, যদি মনে করো 2024 পাইনি মানে 25ও পাবো না, তাহলে এই যুদ্ধ তোমার জন্য নয়। পার্সিভারেন্স মানে হচ্ছে তোমাকে ধৈর্য ধরতে হবে, এটা অনেক বড় পরীক্ষা, ধৈর্য যদি না ধরো তাহলে কী করে চাকরি পাবে। তাহলে পার্সিভারেন্স খুব গুরুত্বপূর্ণ জিনিস। সফলতা একবারও আসতে পারে, আবার 3বার পরেও আসতে পারে। রিসেন্টলি একটা সিনেমা দেখেছিলাম, সবাই দেখেছো, 12th ফেল, আইপিএস মনোজ। সেখানে কি বলছে, শেষ ধাপে কিন্তু মানে শেষ বারে
ও কিন্তু আইপিএস মানে ইউপিএসসি ক্র্যাক করেছিল। তার মানে একবারে তো পেয়ে যেতে পারে অনেকে, হ্যাঁ অনেকেও একবারে পেয়ে যেতে পারে, কিন্তু এমনও হতে পারে একজন 5 বারের মাথায় বা একবার 6 বারের মাথায় সে যদি প্রথমবারে ফেল হয়ে গিয়ে যদি থামিয়ে দিত তার প্রিপারেশনটা, তাহলে কিন্তু সে 5 বার বা 6 বারের মাথায় কিন্তু চাকরিটা পেতো না। তাহলে এটা কিন্তু খুবই জরুরি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে 4টে গুরুত্বপূর্ণ পিলার্স কী কী বললাম? ফার্স্ট হচ্ছে কি ড্রিম, ড্রিম দেখো, স্বপ্ন দেখো, স্বপ্নের পেছনে ছুটতে হবে, খাটতে হবে, মানে প্ল্যান করতে হবে, প্রিপারেশন কীভাবে করবে, আর পার্সিভারেন্স, ধৈর্য ধরতে হবে, একদিনে কিন্তু হবে না। নেক্সট ফ্যান্টাস্টিক ফোর, বলেছিলাম না ডাব্লিউবিসিএস পরীক্ষা পাস করতে গেলে 4টে গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। সামনে পরীক্ষা, আজ দেখো এখন তোমার হচ্ছে আজ থেকে প্রায় 3 মাস পরে ডিসেম্বর মাসে কিন্তু ডাব্লিউবিসিএস 2024 প্রিলিমস পরীক্ষা হবে। 3 মাস, হাতে 3 মাস রয়েছে। 3 মাসের মধ্যে কি স্যার আমি পাস করতে পারবো প্রিলি? হ্যাঁ পাস করতে পারবে। কি করে করবে? তার জন্যই আমি আজকে এই স্লাইডটা রেখেছি, সেটা দেখো। ফ্যান্টাস্টিক ফোর কেন নাম দিয়েছি? ফ্যান্টাস্টিক ফোর কারণ এটা হচ্ছে এই 4টে সাবজেক্ট থেকেই তুমি কিন্তু প্রিলিমসের কিন্তু চাবিটা খুলতে পারবে। কী কী রয়েছে দেখে নাও। প্রথমে রয়েছে ইতিহাস, কত নম্বর ইতিহাস থাকে? 50। জিওগ্রাফি 25, আর এই দুটো মিলিয়ে কত থাকে? 25। তার মানে এখান থেকে কিন্তু 100 নম্বর থাকছে। তাহলে এই 4টে সাবজেক্ট যদি আমি ভালো করে করি, ইতিহাসটা ভালো করে করি, 50 নম্বর ইতিহাস থাকে। জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি 25, 75, আর এখানে 25, 100। এখান থেকে যদি আমি 75 তুলে নিতে পারি, তাহলে বাকি 100 থেকে যদি আমি তার 50%, তার মানে 50, তাহলে 75 প্লাস 50 কত হলো? 125, 125 প্লাস হয়ে গেল। তাহলে এই 4টে সাবজেক্ট কিন্তু গুরুত্বপূর্ণ, ইতিহাস, ভূগোল, ম্যাথমেটিক্স অ্যান্ড রিজনিং। এই 4টি যদি ভালো করে আমরা পরীক্ষা দিয়ে আসি, ভালো করে প্রিপারেশন নিই, তাহলে কিন্তু আমরা 3 মাসের মধ্যে ক্র্যাক করতেই পারি। ক্র্যাক করতেই পারি না, আমি বলছি ক্র্যাক করবেই তোমরা। আমি যেটা বলছি সেটা ভালোভাবে একটু প্র্যাকটিস করো, একটু ভেবো দেখো, তাহলেই দেখবে তোমরা হচ্ছে কিন্তু 2024 সালে প্রিলিমসে কিন্তু ক্র্যাক করে যাবে। কিন্তু যদি ভেবে যাও যে 4টে সাবজেক্ট পড়লেই পাস করে যাব, তাহলে হবে না। 4টে সাবজেক্ট মিলিয়ে তুমি তো 75 পেয়েছো, বাকি 100-র মধ্যে কিন্তু তোমাকে হচ্ছে 50 পেতে হবে। এবারে কি হয়, অনেকে হয়তো এই যে তোমার হচ্ছে 100-র মধ্যে হয়তো 75-এর জায়গায় কি হচ্ছে, তারা হয়তো তোমার হচ্ছে 80 তুলছে। তার মানে কি হবে, সে এখান থেকে হয়তো একটু দুর্বল, তাহলে এখান থেকে 45 পাবে, তার মানে 125ই তো আসছে। তার মানে কেউ কোনো সাবজেক্টে খুব ভালো হয়, কিছুটা অন্য সাবজেক্টে হয়তো দুর্বল, খারাপ বলবো না, দুর্বল হয়। সে পড়তে 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 শিখতে শিখতে কী হবে, আরে ঘষতে ঘষতে তো পাথরও ক্ষয় পায়, তাহলে তারাও শিখে যাবে, কিন্তু একটু সময় লাগবে। কিন্তু 3 মাসে পাস করতে গেলে কিন্তু এই 4টে সাবজেক্টকে খুব ভালো কিন্তু প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে। আচ্ছা, এইবারে বলি, সবার শেষে বলবো যে হোয়াই জিএসসি, কেন আমরা, কেন আমাদের সঙ্গে তোমরা হচ্ছে থাকবে, কেন আমাদের এখানে পড়বে, কেন আমাদের সঙ্গে যোগাযোগ করবে, কেন আমাদের সঙ্গে হাঁটবে? কারণ আমরা তোমাদের যেটা দেবো সেটা দেখো, সাবজেক্ট ওয়াইজ এক্সপার্টাইজ ফ্যাকাল্টি, প্রত্যেকটা সাবজেক্টের একাধিক ফ্যাকাল্টি রয়েছে। আমার ভূগোলের অনেক ফ্যাকাল্টি, ইতিহাস, সবাই এক্সপার্ট, এক্সপিরিয়েন্সড, বহু পুরনো, 10 বছর 12 বছর, আমি পড়াচ্ছি প্রায় 10 বছরের ওপরে। তাছাড়া কি রয়েছে, আপডেটেড স্টাডি মেটেরিয়াল, আমরা যে মেটেরিয়ালটা প্রোভাইড করি সেটা হচ্ছে আপডেটেড, মানে বলতে পারি পশ্চিমবঙ্গে যত আমাদের ইনস্টিটিউট রয়েছে, অন্যান্য বিভিন্ন রয়েছে, তাদের নাম বলবো না, আমরা যে মেটেরিয়াল দিই সেটা আমরা নয়, আমাদের সাফল্য বলবে। সেই রিসেন্ট ডাব্লিউবিসিএস প্রিলিমস 2023, বা বলতে পারি হচ্ছে আমাদের ক্লার্কশিপ, মিসলেনিয়াস, আইসিডিএস, বা হয়ে যাওয়া যে আমাদের রেল বা হচ্ছে সিজিএল, যে সাফল্য পেয়েছে আমাদের স্টুডেন্টরা, তারাই বলবে যে তারা কী মেটেরিয়াল নিয়ে পড়াশোনা করেছে, সেটা আমরা বলবো না, সেটা একমাত্র তারাই বলবে। নিজের ঢাক বা নিজের ঢোল নিজে পেটাবো না। আমাদের স্টাডি মেটেরিয়াল পড়েই কিন্তু আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন বা ভারতের বিভিন্ন সরকারি দপ্তরে কিন্তু হাজার হাজার ছেলেমেয়ে কিন্তু চাকরি করছে। নেক্সট হচ্ছে ইন্ডিভিজুয়াল কেয়ারিং। ইন্ডিভিজুয়াল কেয়ারিংটা কি? দেখো, প্রত্যেকটা ছাত্র কিন্তু সমান হয় না, কেউ একটা অঙ্ক করতে 10 মিনিট লাগায়, কেউ একটা অঙ্ক করতে 1 মিনিট লাগায়। যে 1 মিনিটে করছে
তাদের কিন্তু সমস্যা নেই, তারা কি করবে, তারা অঙ্কটা করে দিতে পারছে। যারা 10 মিনিটে করছে তার মানে একটু সমস্যা রয়েছে, তাদের একটু এফোর্ট দিতে হবে, তাদের একটু খাটতে হবে, ইন্ডিভিজুয়াল কেয়ার দিতে হবে। তো তাদের কিন্তু আলাদা সেশন রাখা হয় আমাদের, যে ইন্ডিভিজুয়াল কেয়ারের জন্য, যে সেই স্টুডেন্টটা কেন পারছে না, কি করলে ভালো হয়। সে হয়তো ক্লাসের মধ্যে হয়তো ভয় পাচ্ছে বলতে, কেন ভয় পাচ্ছে খুলে বলতে হবে। সেই ইন্ডিভিজুয়াল কেয়ারিংটা কিন্তু আমাদের তরফ থেকে নেওয়া হয়। তো যারা ভর্তি হবে তোমরাই হবে, তোমরা আসো, আমাদের সঙ্গে কথা বলো। আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে, দেখো নিজে দেখতেই পাচ্ছ, এসব নাম্বারে বা আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করবে, এসে ইনকোয়ারি নাও আমাদের মানে শিয়ালদা হেড অফিসে, বা আমাদের দেখবে অন্যান্য যে সকল আমাদের সেন্টার্স রয়েছে, বারাসাত রয়েছে, কল্যাণী রয়েছে, বহরমপুর রয়েছে, আমাদের কোচবিহার রয়েছে, শিলিগুড়ি রয়েছে, কন্টাই রয়েছে, বাগনান রয়েছে, আরও যে সেন্টার্স রয়েছে আমাদের, রানাঘাট রয়েছে, সব জায়গায় গিয়ে কথা বলো যে স্যার আমরা 2024 সালে বিসিএস প্রিলিমস পাস করতে চাই। এখনই তো ভর্তি হতে হবে, আর কবে করবে? শুধু ভাবলে হবে যে চাকরি করব, চাকরির জন্য তো প্রথম ফুটস্টেপটা নিতে হবে, তোমাদেরকে নিতে হবে। আসো আগে, তারপরেই তো হবে। তারপরে কি বলছে, রেগুলার মক টেস্ট। এই যে প্রত্যেক যে আমাদের যে এসএম রয়েছে, মডিউলগুলো রয়েছে, স্টাডি মেটেরিয়াল, পুঙ্খানুপুঙ্খ তোমরা পড়ছো কি না, আমরা ঠিকঠাক পড়াচ্ছি কি না, তার মূল্যায়ন কী করে হবে? তোমাদের মক টেস্ট, যে রেগুলার মক টেস্ট হয় আমাদের, মান্থলি হয়, উইকলি হয়, এক্সাম ওরিয়েন্টেড হয়। সেই মক টেস্ট থেকে বোঝা যাবে যে সেই ছাত্রটা ঠিকঠাক পড়াশোনা করছে কি না। যদি না করে কি করব, তাকে আমরা ইন্ডিভিজুয়াল কেয়ার নেব, যে কেন হচ্ছে না, কী করলে আরও ভালো হবে। আর সবার শেষে বলবো, এক্সাম ওরিয়েন্টেড স্পেশাল স্টাডি ম্যাটেরিয়াল। তার মানে কি, ধরো সামনে আমাদের হচ্ছে রেল হবে, বা এমটিএস হবে, বা সিজিএল হয়ে গেল, বা আমাদের মিসলেনিয়াস হয়ে গেল, বা ক্লার্কশিপ হবে নভেম্বরে, বা ডিসেম্বরে হবে হচ্ছে কি WBCS প্রিলি 2024। তার জন্য কিন্তু প্রত্যেকটা পরীক্ষার আগে আমরা 1 মাস আগে একটা স্পেশাল স্টাডি মেটেরিয়াল দিই, যে স্টাডি মেটেরিয়াল পড়লে আমরা বলতে পারি, আমি অন্তত বলতে পারি, স্টুডেন্টরা সেখান থেকে না হলেও 60% কমন পাবেই। এই অঙ্গীকার কিন্তু আমাদের রয়েছে যে আমরাই কিন্তু সব থেকে ভালো স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করি। আচ্ছা, আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে জিএসসি তো ছিলই, 10 টেলিগ্রাফের একটা অর্গানাইজেশন হিসাবে, একটা ইউনিট হিসাবে, কিন্তু রিসেন্টলি আমাদের তরফ থেকে লঞ্চ করা হয়েছে আরও দুটো সার্ভিস। কাদের কথা মাথায় রেখে? হ্যাঁ, তোমাদের কথা মাথায় রেখেই। সেটা কি? সেটা হচ্ছে এখন কিন্তু আমরা জিএসসি অ্যাপ চালু করেছি, যে অ্যাপে তোমরা কি করবে, অফলাইন ডাউনলোডস করতে পারবে, মানে বিভিন্ন যে আমাদের হচ্ছে প্র্যাকটিস সেটস রয়েছে বা স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করতে পারবে। ফ্রি মেটেরিয়ালস আমরা দিয়ে দেবো ওখানটায়, বা দেওয়া আছে। তারপরে রয়েছে কি, সেখান থেকে আমাদের যে লাইভ ভিডিওসগুলো হয়, বা আমাদের যে ভিডিওগুলো রেকর্ডেড ভিডিও, সবই কিন্তু এখান থেকে অ্যাক্সেস করতে পারবে। আর তাছাড়া আরেকটা রয়েছে কি, জিএসসি ডিজিটাল। হ্যাঁ, যে ডিজিটালে তোমরা কিন্তু এই ক্লাসটা এখন দেখছো, জিএসসি ডিজিটাল, সেটা কি, এটা আমাদের ইউটিউব চ্যানেল, যেই চ্যানেলের মধ্যে তোমরা কিন্তু আমাদের লাইভ ক্লাস বা রেকর্ডেড ক্লাসগুলো কিন্তু দেখতে পারবে। এবং তার জন্য কি করতে হবে, তার জন্য অবশ্যই কিন্তু আমাদের জিএসসি ডিজিটাল যে চ্যানেলটা, সেটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। কারণ এই চ্যানেলে কিন্তু তোমরা কিন্তু ফ্রিলি সব ভিডিও তোমরা রেকর্ড এবং লাইভ দেখতে পাবে। তাই দেরি করো না, তাড়াতাড়ি এটাকে তোমরা কী করবে, ডাউনলোড করে নাও। এটাকে তো সাবস্ক্রাইব করবে, আর এটাকে কী করবে, এটাকে গিয়ে ডাউনলোড করে নাও। এখান থেকে তোমরা কি হবে, আগামী দিনের যে আমাদের হচ্ছে পৃথিবী পাল্টাতে চলেছে, তার কারণ কি, আমরা আস্তে আস্তে কী হচ্ছি, আস্তে আস্তে কিন্তু আমরা হচ্ছে প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছি। তাহলে এইটাকে ডাউনলোড করো, জিএসসি অ্যাপ, আর তার সঙ্গে রয়েছে জিএসসি ডিজিটাল। সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো, এবং অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে যে কোন ভিডিওটা ভালো লাগলো। স্যার এই ভিডিওটায় এই টপিকটা আপনি পড়েছেন, আমার খুব ভালো লেগেছে, আর একটু যদি এটা পড়াতেন আরও ভালো লাগতো, কোন কোন টপিক সাজেস্ট করো তোমরা। আরে তোমরা যত বলবে ততই আমরা কী হবে, তত কিন্তু আমরাই কিন্তু আরও এগিয়ে যাব, কেন তোমরাই কিন্তু আমাদের ব্যাকবোন। তোমরা যদি আমাদের পেছনে থাকো, আমরা কিন্তু সেই শিখর জয় করবই। আর যেটা বলেছিলাম, ড্রিম, যে তোমাকে কিন্তু হচ্ছে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন স্বপ্ন না দেখলে কিন্তু সফল হবেই না। একজন বিখ্যাত মানুষ বলেছিল, দেখো কি বলেছে, ড্রিম ইজ নট দ্যাট হুইচ ইউ সি হোয়াইল স্লিপিং, ইট ইজ সামথিং দ্যাট ডাজ নট লেট ইউ স্লিপ। তাহলে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যেটা তুমি দেখে ঘুমাবে না। মানে যে স্বপ্ন যে তোমাকে ঘুমাতে দেবে না যতক্ষণ না তুমি কি করছো, সেই স্বপ্নটাকে তুমি পূরণ করছো। তাহলে আমরা ঘুমিয়ে দেখি, সেটা স্বপ্ন নয়। যেটার জন্য আমাদের ঘুম আসে না, কখন কি হবে, যে স্বপ্নটাকে আমাকে সফল করতেই হবে, তার জন্য ঘুম আসছে না রাতে, যে আমাকে এটা পেতেই হবে। যেই স্বপ্ন দেখে আজকে কী করেছে, শাহরুখ খান এই জায়গায় গেছে, সেই স্বপ্নই
সেই স্বপ্নই তোমাকে কিন্তু দেখতে হবে। এটা কে বলেছিলেন? আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। তাহলে এই কোডটা কিন্তু সবসময় মাথায় রাখবে। আর লাস্টলি সবাইকে থ্যাংক ইউ বলছি। আমাদের সঙ্গে টাচে থেকো, জিএসসি ডিজিটালের সঙ্গে তোমরা সবসময় থেকো। আর একটা কথা অবশ্যই, যে জিএসসি অ্যাপটা রয়েছে আমাদের ডাউনলোড করবে, আর কি করবে, জিএসসি ডিজিটাল যে ইউটিউব চ্যানেল ওটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। তাহলে যেটা কথা দিয়েছিলাম যে একটা ভিডিওতে তোমাদের ডাব্লিউবিসিএস সম্পর্কিত যত খুঁটিনাটি তথ্য দেব, আশা করি পূরণ করতে পেরেছি, কথা রাখতে পেরেছি। সবই তোমাদের জন্য, সেই জন্যই তোমরা অঙ্গীকারবদ্ধ। তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরে একটা কোনো ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো।